আসিফ মাহমুদের ব্যাগ থেকে ম্যাগাজিন সহ গুলি উদ্ধার হওয়ার পরও তাকে কেন গ্রেপ্তার করা হলো না? উপর থেকে নির্দেশ থাকলে আমাদের কিছু করার থাকে না, এটা দেশের জন্য লজ্জাজনক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এয়ারপোর্টে বসে গুলি ভর্তি ম্যাগাজিন সহ পুলিশের হাতে ধরা খেলেন। তাদের এই কুকীর্তি বাংলাদেশের যেই সকল গণমাধ্যম প্রচার করেছিল বা প্রকাশ করেছিল, সেই সকল গণমাধ্যমকে তারা এমন হুমকি দিল যে তাদের এই যে কুকীর্তির খবর সেটাকে তারা প্রাইভেট করে দিল বা আনলিস্ট করে দিল, যাতে বাংলাদেশের জনগণ তাদের এই কুকীর্তি সম্পর্কে জানতে পারে না। কিন্তু শাক দিয়ে কখনো মাছ ঢেকে রাখা যায় না, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। এরকমের তাদের এই কুকীর্তি ঢেকে রাখা যায় নাই। সেটা বাংলাদেশের সমস্ত জনগণ তাদের এই কুকীর্তি সম্পর্কে এখন জেনে গেছে। আসবো সেই প্রেক্ষাপটে, তার আগে আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে গেল। তো আমার এই যে ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হলো, আমি এই যে আমার খুশি আনন্দ আমি আমার সমস্ত দর্শকের মাঝে ভাগাভাগি করে নিতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে। তো এবারে ফিরে আসি আসিফ মাহমুদের ব্যাগে যে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেল সে সম্পর্কে আপনারা ইতিমধ্যেই সবাই অবগত আছেন। এখন কথা হলো, যেই গুলির ম্যাগাজিন পাওয়া গেল সেটা AK-47 গুলির ম্যাগাজিন। এখন AK-47 ম্যাগাজিন তার কাছে কিভাবে আসলো সেটা প্রশ্ন থেকে যায়। এখন আসিফ মাহমুদের এই ধরনের দুর্নীতিমূলক কাজের খবরাখবর যখন বাংলাদেশের সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেল, তারপরেও তার ঔদ্ধত্যের কোনো সীমানা নেই। তার একটি ফেসবুক পোস্ট থেকে তিনি এভাবে এটাকে বিশ্লেষণ করেছেন যে আমার কাছে এটা আমার লাইসেন্স করা বন্দুকের ম্যাগাজিন। তো আরও একটা ম্যাগাজিন আমি বাসায় রেখে এসেছি, ভুলবশত এটা ব্যাগে ছিল, তো এটা আমি আমার আত্মরক্ষার জন্য ব্যবহার করি। এখন সব কথা ঠিক আছে। এখন AK-47 রাইফেল বাংলাদেশের সাধারণ জনগণ যারাই আছেন বা এরকমের আসিফ মাহমুদের মতন উপদেষ্টা যারাই আছেন, বাংলাদেশের কোন জনগণের কাছে AK-47 ম্যাগাজিন পাওয়া যায়? এখন এই AK-47 কোথা থেকে আসলো? আপনাদের অবশ্যই মনে আছে যে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের ছাত্র জনতার নামধারী মব বাহিনী তারা বাংলাদেশের সমস্ত থানাগুলোকে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটতারাজ করেছে। থানা থেকে বহুত অস্ত্র তারা লুট করেছে এবং এই সকল অস্ত্র এখন বিভিন্ন উপদেষ্টাদের কাছে পাওয়া যাচ্ছে এবং উপদেষ্টাদের কাছে এই সকল অস্ত্রের গুলিও পাওয়া যাচ্ছে। এটা থেকে আপনি কি বুঝতে পারছেন বা আমি কি বুঝাতে চাইছি সেটা আর খুলে বলার কিছু নাই, সেটা অবশ্যই আপনারা বুঝে গেছেন এবং আমি আশা করি বুঝাতে পেরেছি। এখন কথা হলো, বাংলাদেশের এই সকল উপদেষ্টারা তারা কি ছিল তাদের প্রেক্ষাপট, তাদের ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড কি রকমের ছিল। এখন আসিফ মাহমুদের তার নিজের এলাকায় তাকে জুতাপেটা করছে, তাকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করানোর জন্য তারই এলাকায় বিক্ষোভ মিছিল করছে, তার গলায় জুতার মালা দিয়ে। তার ভুলের আর কত ব্যাখ্যা দেব? তার বাবা তার নিজের নামে একটি ঠিকাদারি লাইসেন্স করলেন এবং সেটা যখন এই আসিফ মাহমুদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, তাহলে এই সকল বিষয়গুলোকে যদি একটু বিচার বিশ্লেষণ করেন বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে কে আসিফ মাহমুদ, কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তিনি বর্তমানে কোন প্রেক্ষাপটে আছেন এবং তার বর্তমানে গুলি ভর্তি ম্যাগাজিন ব্যাগে পাওয়া যায় এবং সেটাও আবার AK-47 রাইফেলের। তো এই সকল প্রেক্ষাপটের দিকে যদি আপনি নজর রাখেন তাহলে চোখ বুঝলে যেরকমের অন্ধকার দেখা যায়, বাংলাদেশের ভবিষ্যতও অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের এই সকল ছাত্র জনতারা, এই সকল মব
এবং জামাত ইসলামের এই সকল রাজাকারী সংগঠনরা বর্তমান সময় বাংলাদেশটাকে নিয়ে যেভাবে খেলছে, তাতে এই বাংলাদেশের ধ্বংস অনিবার্য হয়ে গেছে। এখন নতুন বাংলাদেশ দিবস, গণ অভ্যুত্থান দিবস, অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আছে তাদের প্রত্যেকের নামেও একটা করে দিবস পালন করা উচিত। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে ইউনূস দিবস, তারপরে আসিফ মাহমুদের নামে আসিফ মাহমুদ দিবস, আসিফ নজরুলের নামে আসিফ নজরুল দিবস, এরকমের যত উপদেষ্টা আছে তাদের নামের সাথেও একটি দিবস অ্যাড করে দেওয়া উচিত এবং এটাকে একটা সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করা উচিত। তাহলে তাদের আত্মার যে আত্মতুষ্টি সেটার ষোলকলা পূর্ণ হবে। তো আসিফ মাহমুদের ব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন এবং সেই ম্যাগাজিন অন্য কোনো সাধারণ বন্দুকের না, AK-47 রাইফেলের ম্যাগাজিন। এখন এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, আসিফ মাহমুদের ব্যাগে যখন এই গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেল, তখন বাংলাদেশের কোনো গণমাধ্যম বা যারা এই ম্যাগাজিন পেয়েছেন, যেই সকল তদন্ত কর্মকর্তারা, তারাও কিন্তু এই ম্যাগাজিন সম্পর্কে কোনো কিছু বলে নাই। শুধু এতটুকুই প্রকাশিত হয়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে। এখন সেই গুলি ভর্তি ম্যাগাজিন কোন বন্দুকের সেই বিষয়টি উল্লেখ করে নাই এবং বাংলাদেশের কোনো গণমাধ্যম এই বিষয়টি নিয়ে কথা বলা তো দূরে থাক, দুটি গণমাধ্যম এই বিষয়টি তাদের গণমাধ্যমে প্রকাশ করেছিল। তাদের উপরে যে হুমকি এসেছে, তাদের উপরে যেই সকল মব সন্ত্রাসীর টেলিফোন এসেছে, সেই সকল কারণে তাদের গণমাধ্যম থেকে এই খবরটি প্রকাশিত হওয়ার পরেও ডিলিট করে দিতে বাধ্য হয়েছে। তো এ হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। আপনাদের অবশ্যই মনে আছে যে কিছুদিন আগে দীপ্ত টিভির 2 জন গণমাধ্যম কর্মী, চ্যানেল আইর 2 জন গণমাধ্যম কর্মী এবং ATN বাংলার 1 জন গণমাধ্যম কর্মীকে চাকরি থেকে জোর করে অব্যাহতি দেয়া হয়েছে। এর কারণ হচ্ছে তারা সরকারের এই সকল দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিল। এখন সরকারের এই সকল দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না। যদি আপনি এই সকল দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি মব জাস্টিসের শিকার হতে পারেন, আপনার ফ্যামিলি মব জাস্টিসের শিকার হতে পারে, অথবা কোনো মব আপনাকে বাসা থেকে জুতার মালা গলায় দিয়ে আপনার স্ত্রী সন্তানের সামনে থেকে জুতা মারতে মারতে নিয়ে যেতে পারে। এছাড়াও তাদের হাতে এখন বাংলাদেশের আইন প্রশাসন আপনার নামে একটা ভুয়া মামলা, বাংলাদেশে তো এখন আর ভুয়া মামলার অভাব নেই, একটা ভুয়া মামলা আপনার নামে দিয়ে তারপরে পুলিশ দিয়ে আপনাকে থানায় ধরে নিয়ে যেতে পারে, সেখানে গিয়ে আপনাকে 3 দিন বা 5 দিনের রিমান্ড মঞ্জুর করতে পারে। তো এই জন্য বাংলাদেশের এই সকল গণমাধ্যম কর্মীরা কেহই এই সরকারের নামে, সরকারের উপদেষ্টা পরিষদের নামে এবং কোনো উপদেষ্টার নামে কোনো রকমের নেগেটিভ মন্তব্য করতে পারে না এবং তাদের সমালোচনা করতে পারে না। যদি করে তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। এই জন্য আসিফ মাহমুদের ব্যাগে যে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেল, সেই খবরটিকে প্রকাশ করেও সাথে সাথে আবার ডিলিট করে দিতে হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। তো এবারে আসুন, AK-47 এর বুলেট কেন, কিভাবে আসিফ মাহমুদের ব্যাগে আসলো। এখন এটা তো একটা বাচ্চা শিশুও জানে যে AK-47 রাইফেল এটা কোনো সাধারণ জনগণের কাছে থাকে না, এটা একটা আগ্নেয় অস্ত্র। তো এই যে AK-47 রাইফেল, এর গুলি কিভাবে আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল? কারণ এখন যদি সত্যটা আপনি উদ্ঘাটন করতে যান তাহলে দেখবেন যে সময় ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, যেই সময় আবু সাঈদের হত্যা করা হয়েছিল, সেই আবু সাঈদকে যারা যেভাবেই গুলি করেছিল, শেখ হাসিনা কিন্তু বারবার বলেছিল যে বাংলাদেশের পুলিশ আবু সাঈদকে গুলি করে নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন
তিনিও কিন্তু এই বিষয়টিকে খোলাসা করেছিলেন একবার, যে আবু সাঈদের শরীরে যেই গুলিটি লেগেছে সেটি সাধারণ কোনো আগ্নেয়াস্ত্রের গুলি না। তাহলে এই সকল আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো? এখন এই সকল প্রশ্নের উত্তর কি আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া সেই বুলেটের ম্যাগাজিন এটা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন না? আসিফ মাহমুদের ব্যাগে যে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেল, আর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের যে মন্তব্য যে আবু সাঈদের গায়ে সাধারণ কোনো বন্দুক থেকে গুলি করা হয় নাই, তাহলে এই যে কথাগুলো এবং বর্তমান সময় যে ছাত্র সমন্বয়কদের বাসা থেকে এ ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে, অবশ্যই এই সকল খবরাখবর আপনারা জানেন। তো এ থেকে কি এটা প্রমাণিত হয় না যে এই যে ছাত্র আন্দোলন এটা টোটালি একটা রাজাকারী আন্দোলন ছিল? তারা যে মুখে বলেছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আসলেই বাস্তবে তারা রাজাকার ছিল। নিজেদের রাজাকারের পরিচয় দিয়ে মাঠে নেমেছিল আন্দোলন করার জন্য, এবং সেই আন্দোলনে বিজয় লাভ করে তারা বর্তমান সময় সেই 5ই আগস্টকে বিজয় দিবস হিসাবে বা গণ অভ্যুত্থান দিবস হিসাবে দাবি করছে, এবং বাংলাদেশকে তারা পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে। এরপরে দেখুন যে তাদের এই আন্দোলনের পরে কি করলো। বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যত ভাস্কর্য, যত স্থাপত্য শিল্প, যত রাস্তাঘাট, জাদুঘর সব কিছু ধ্বংস করে দিল, তাও আবার বুলডোজার তাণ্ডবের মাধ্যমে, এবং জামাত ইসলামের মব সন্ত্রাসীর মাধ্যমে এগুলো করতে তারা সমর্থ হলো। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন এই যে আসিফ মাহমুদ, তার দুর্নীতির কোনো শেষ নাই। আসিফ মাহমুদের বাবা তারই মন্ত্রণালয় থেকে তার নিজের নামে ঠিকাদারি লাইসেন্স করালো। আসিফ মাহমুদের নামে 200 কোটি টাকার অর্থ লুপাটের অভিযোগ। আসিফ মাহমুদের গলায় জুতার মালা পরিয়ে তারই এলাকার লোকজন তার পদত্যাগ দাবি করছে, এবং এয়ারপোর্টে তার ব্যাগ থেকে গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করলো। তো এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এদের পরিস্থিতি ভবিষ্যতে যে কি হবে সেটা বলার মতন ভাষা, শক্তি, সামর্থ্য, সাহস কোনো কিছুই আমার নাই। তো দেখতে থাকুন এর পরবর্তীতে কি কি হয়। যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।